ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি, অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন। একজন হারমাতকে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন, আপনার কাছে আপনার পায়ে ধরে, দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই। আমাকে এখন দেখুন ভাগ বাটোয়ারার হয়তো লড়াই হচ্ছে, এখন খায়রুল সাহেব অন্য সাইড নিয়েছে, আরাবুল সাহেব আলাদা সাইড নিয়েছে, কালকে আবার এদের ভাগ বাটোয়ারার সমান হয়ে যাবে, দেখবেন আবার গলায় গলা মিলিয়ে চলবে। সুতরাং এদের যত কথা কম বলবেন তত ভালো। এদের দ্বারাই ভাঙড়ের কিচ্ছু হবে না, শুধুমাত্র ভাঙড়ের মানুষকে এরা শোষণ করেছে। আর এই গুটি কয়েক এই ব্যাড এলিমেন্টসের জন্য আজকে ভাঙড়বাসীর নামে বদলাম হচ্ছে। আমরা ভাঙড়কে আলাদাভাবে করতে চাই, ভাঙড় মানুষের সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ভাঙড়ের নাম উজ্জ্বল হোক, সেটা আমরা চাই। ওরা সবসময় চাই, ওরা রাতের প্রাণী, দিনের আলোকে ওদের পছন্দ হয় না। দেখবেন যেখানে ভালো কাজ করতে যায় ওরা সেগুলোকে বাধা দেয়। গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগ বাটোয়ারার লড়াই, কে আগামী দিনের রাজটা কন্ট্রোল করবে, এই সিন্ডিকেট রাজ কার হাতে থাকবে, কে 75-25 রেশিও মেনটেন কে করবে, মানে কার হাতে ক্ষমতা থাকবে। এই প্রমোটিং করেছে বা কোম্পানিকে নামিয়ে জমিগুলো কেনা বেচা করবে, 20,000 টাকা মালিককে ধরাবে কাটা পিছু, 20 লাখ টাকা যারা কিনবে তাদের কাছ থেকে নেবে, বন্দুক ঠেকাবে, নাহলে তোকে মেরে দেবো, সই করতে হবে। এই ধরনের যে অন্যায়গুলো কারা করবে, কন্ট্রোল কাদের হাতে থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। এদের তো এই মাদ্রাসায়, সাতুলিয়া মাদ্রাসায় শিক্ষক আসবে কী করে, ভাঙড় কলেজে কিভাবে আরও বেশি ফ্যাকাল্টি আসবে, ভাঙড় গার্লস কলেজ কিভাবে হবে। আমি দাবি আছে বিধানসভায় ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজের, বা এখানে স্পোর্টস কমপ্লেক্স কিভাবে হবে তার দাবি এদের নেই, বরঞ্চ কীভাবে কে কত সাইজের বোম বাঁধবে এলিয়ে এদের লড়াই এখন চলছে। কিন্তু বোম ফেলে পেনকে তুলে নেবে সেই লড়াই এনা নেই। কত প্রাইমারি স্কুলে আছে, কন্টিজেন্সি ফান্ড ঠিক করে আসছে না, কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক পাচ্ছে না, জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। এই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এদের বলবেও না, এটা নিয়ে এরা লড়াইও করবে না। লড়াই মিন্স গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা এখনো বলবে না। কেন এখনো পর্যন্ত ভাঙড়ে ওই হিমঘরটা তৈরি হলো না, এই নিয়ে দেখবেন এরা আলোচনা চক্র করবে না। এদের আলোচনা চক্র হচ্ছে ওই লেদার কমপ্লেক্স থেকে কিভাবে টাকা তুলবো, বিভিন্ন যে কোম্পানি আসছে তাদের কাছ থেকে কিভাবে জমি বিক্রি করে টাকা নেবো, এটা হবে। এবং যে সমস্ত ফান্ডের টাকাগুলো আসছে কিভাবে লুট করব, ওয়েটল্যান্ড বুঝিয়ে কিভাবে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করে দেবো, এইসব নিয়ে এদের লড়াই। সুতরাং এদেরকে ভাঙড়ের মানুষ রিজেক্ট করেছে। এই গুন্ডা মোস্তান দিয়ে কিছুদিন হয়তো টিকে আছে, যতটুকু আছে সেটাও আগামী দিনে ভাঙড়ের মানুষ এদেরকে ধূলিসাৎ করবে গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা নতুন কিছু নাকি? আর এদের গোষ্ঠীতন্ত্রটা এটাই শুধুমাত্র কে কতটা কন্ট্রোল করতে পারে। গতকালকে সস্তেনগাছি এলাকা ফুলিয়া থানা, সে এলাকায় মদের আসরে একটি মদের সহায় এবং এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে, সেই ঘটনায় আহত হয় এবং যে কোপ মেরেছে তাকে এলাকাবাসী বেধড়ক মারধর করে এবং রাতে সেই অভিযুক্ত যে ব্যক্তি কোপ মেরেছে তার বাড়িতে আগুন লাগিয়েছে। কী বলবেন? দেখুন, আমি কোনো প্রকার ভায়োলেন্সের পক্ষে থাকি না, বারবার বলছি। আমি সবসময় অনুরোধ করি, এটা আইন কেউ হাতে তুলে নেবেন না। মানুষ হয়তো উত্তেজিত হয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছে, কোপ মারামারির কথা। আমি বোথ সাইডকেই বলবো যে শান্তি ফিরে আসুক, যেহেতু ভাঙড়ের মধ্যে ঘটনা কোনোভাবেই নতুন করে অশান্তি আর না ছড়াই, সেটা প্রশাসন বন্ধুরা আশা করছি দেখছেন। আর সাথে এটাও বলবো, আমি আজকে বলছি, যখন বিধানসভাতে তড়িঘড়ি মমতা ব্যানার্জি মহাশয়া ওই অপরাজিতা অ্যান্ড চাইল্ড একটা বিল পাস করিয়েছিল, খেয়াল আছে আপনাদের, মহিলাদের সুরক্ষার জন্য, সময় স্বল্প থাকার জন্য আমার ইচ্ছা থাকলেও আমি ওখানে পার্টিসিপেট করতে পারিনি, সময় স্বল্প। আমি যেহেতু ওখানে একজন সংযুক্ত মোর্চার একাই বিধায়ক, আমি পাইনি সময়। আমি বিভিন্ন বিষয় বিভিন্নজন বক্তব্য দিয়েছিল, আমি যদি সুযোগ পেতাম দুটো বিষয়কে বেশি হাইলাইট করতাম, বাকি বিষয়গুলোও তুলতাম। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা কি, যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মূল মাথায় যদি খুঁজে যাওয়া যায়, প্রায় 60 থেকে 70% অপরাধ সংগঠিত হচ্ছে মদ্যপানের কারণে। তো আমি ওই অপরাজিতা চাইল্ড বিলকে সমর্থন করেই বলতাম, মমতা ব্যানার্জি মহাশয়ের কাজ হবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করা। আজকে যদি ভাবুন, যদি মদের দোকান ভাঙড়ে বন্ধ থাকতো তাহলে ওই ঘটনা ঘটতো না, না কেউ কোপাকুপি হতো, না কারো বাড়ি পুতাতো, না অশান্তির আগুন জ্বলতো। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আবারও বলছি মমতা ব্যানার্জিকে, উনি ক্ষমতায় আসার পরে প্রায় 22,000 মদের দোকান করে ফেলেছেন, সার্টিফিকেটধারী দোকান। ইললিগাল বলছি না, লিগাল প্রায় 22,000 সার্টিফিকেট দিয়েছে যে মদের দোকান করো, এগুলো বন্ধ হোক। আর ইললিগালগুলো তো তড়িঘড়ি বন্ধ করা দরকার। আর ভাঙড়েরও মদের দোকান বন্ধ হোক। ভাঙড়ে 2011 সালের আগে জানা মদের দোকান ছিল, এই 13 বছরে মদের দোকান বেরিয়ে দিয়েছে। এটা ভাঙড়ের উন্নতি হয় এতে? বরঞ্চ ভাঙড়ের যুব সমাজকে ধ্বংস করছে। ভাঙড়ের মায়েরাই বলতে পারবে তাদের বাড়ির ছেলেগুলো রাত্রে এখন মদ খেয়ে বাড়িতে ঢুকে কত দুরবস্থা হচ্ছে। তাই আমি আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়া মদের দোকানগুলোকে বন্ধ করুন। আপনার যে ফোন কলে থ্রেট দেওয়া হয়েছে তাকে কি ধরা হয়েছে? গতকাল কি আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম, যে কনসার্ন যিনি অফিসার আছেন, আইও আছেন, তার সাথে আমার কথাবার্তা হয়েছে। তারা একটু সময় চেয়েছেন, সিডিআর ডিডিআর যে সমস্ত ওদের
টেকনিক্যাল যে পার্টগুলো আছে তারা দেখছেন, বললো আর কিছু সময় দিন, আমরা উদ্ধার করে নেবো। লোকেশানগুলো ট্র্যাক করেছে। আর এখন প্রশাসন বন্ধুকে আমি সবসময় সহযোগিতার করি, আপনারা জানেন, সেই জন্য প্রশাসন বন্ধুকে বলছি শিওর ঠিক আছে আপনি কাজ করুন, আর কয়েকটা দিন দেখি, নাহলে তো আমি পুলিশ সিনে অ্যাকশান নিয়ে আমি তো হাইকোর্ট যাবো। কারণ আমাকে মেরে দেবে বলছে, তাকে যদি না পুলিশ খুঁজে বার করে কতটা শুধু আমি নওশাদ সিদ্দিকী বলছি না, আমার যে পদটাতে চাইছেন বিধায়ক, রাজ্যে 294 জন মিলে আগামী 5 বছর রাজ্য কেমন থাকবে তার নীতি নির্ধারণ করার মধ্যে আমি একজন। তাহলে আমার উপরে যদি এই ধরনের থ্রেট আসে, তাহলে সাধারণ মানুষের কি হচ্ছে? আপনি কয়েকদিন আগে খানাকুলে এবং ঘাটালে গিয়েছিলেন, মানুষের ঘাটালে আমি যাইনি, খানাকুলে গিয়েছিলাম, খানাকুলে কেমন? আর হাওড়াতে আমাদের লোকজন গিয়েছিল। আজকেও হাওড়াতে মাল পাঠানো হচ্ছে, চন্দ্রকোনাতে পাঠানো হবে, ঘাটালেও পাঁশকুড়া ওই সাইডটাতে মাল পাঠানোর আমাদের ব্যবস্থা হচ্ছে। আমরা দেখেছি গত লোকসভায়, বসিরহাট লোকসভায় হাজী নুরুল সাহেব প্রার্থী ছিলেন, জিতেছিলেন। সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয়, আপনারা প্রার্থী দেবেন? হাজী নুরুল সাহেব জিতেছেন না, তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে, এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে। স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না ওখানে। আমরা দেখুন, গতকাল কি তারা জানাজা দাফন কাফন হয়েছে। আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন না, আমার মনে হয় আমার রুচিতে ভাবছে যে তাহলে কি আমরা ওত পেতে বসে আছি, তৃণমূলের কেউ একজন মরে যাবে অন্য উপনির্বাচনে অংশগ্রহণ করবো, এই মানসিকতা আমার এখন নাই। আমি যে বলবো, তবে একটা কথা শুধু বলে রাখি, প্রতিটা জায়গায় আমরা কন্টেস্ট করবো, আমরা রাজনৈতিকভাবে। এক্ষুনি আমি বলবো না, কারণ দেখুন তার 4 দিনে হয়নি, তার একটা কি বলবো, যেটাকে একটা হলো না, গতকালকে মাটি হলো, আমি এক্ষুনি বলবো যে হ্যাঁ আমি ওখানে প্রার্থী দিয়ে দিচ্ছি। এটা এই রাজনীতিটাকে আমি বন্ধ করতে চাইছি, ওই জন্য আমরা বিকল্প রাজনীতির সন্ধান এসেছি। আর জিগার কাণ্ডের পরে একাধিক দুর্নীতি সামনে আসে। মদন মিত্র বলছেন যে এসএসকেএম এবং বিভিন্ন জায়গায় ভরি দুর্নীতি, কি বলবেন? মদন মিত্র মহাশয় যে কথা বলছেন, ওনার বলার আগে আমি অনেক আগে বলেছি যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। কারণ কোনো একটা খুন হলে তাহলে স্বাভাবিকভাবে কী কারণে খুন হয়েছে এই কারণটা মানুষ জানতে চাইতো, ওই কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেত। সেই জন্য খুন করার পরে ধর্ষণ করিয়েছে, আমার যতটুকু উপলব্ধি, যাতে করে মানুষ কী ভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে, না কাউকে বলা যায়, চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু চাপা পড়েনি। বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। আপনাদের বলে রাখি, কল্যাণীতেও একটা হসপিটাল আছে, ওখানেও থ্রেট কালচার চলছে। আমার কাছে খবর এসেছে, আমি ওখানকার প্রিন্সিপালকে 2-1 দিনের মধ্যে লেটার করছি, যাতে দেখবেন ওখানেও শুধু না, সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরে গিয়েছে, এক তিলোত্তম আমাদের দেখিয়ে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার। মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাক, এটা আমরা সকলে যেমন চাই, কিন্তু ব্যবস্থা করতে হবে সরকারকে। গত 2 দিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত খারাপ ভালো হয়েছে যে এক ব্যক্তিকে মারা যায়নি, কিন্তু ডাক্তার বলে দিয়েছেন তিনি মারা গেছেন। হ্যাঁ, ওটা বিহারে শরীফ নার্সিংহোম সম্ভবত একটা জায়গা নাম বলেছে, বিহারের একটা নার্সিংহোমে ঘটনা ঘটেছে। ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবস্থা পড়ে গিয়েছিল, তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। তারপরে আপনার পোস্টমর্টম করতে যখন যাই সেই রুমে উনি বেঁচে ফিরে আসেন। তো ব্যাপারটা হচ্ছে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে, কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একজন স্বাস্থ্যসাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও দরকার নেই, আয়ুষ্মান ভারতেরও দরকার নেই। আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এইমস, নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল, যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষরা সহজেই গিয়ে যেন অ্যাক্সেস হয়, কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে। সর্বশেষ প্রশ্ন, আপনি ভাঙড় কাঁটাগিয়ে এখানে এসেছেন, বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছেন, সব থেকে বেশি কোন অভিযোগটা আপনি? দেখুন, 2টো অভিযোগ বেশি পেলাম। একটা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে 4-5 বার 5-6 টাইমস তারা জমা দিয়েছে, কিন্তু পাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, এদের কাছে রিসিপ্ট নাই। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিপ্টটা নিন, বাকিটা আমি দেখছি। কারণ বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে, বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না। উনি বলেছিলেন যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন, সেগুলো কন্টিনিউ হবে। তো আমি তো সেই ডকুমেন্টস তার হাত থেকে পেলাম না, কিন্তু অভিযোগ আমার কাছে করেছে। তো ডকুমেন্টসের অপেক্ষায় আছে, দিনে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো। আশা করছি আমার ভাঙড়ের বিধানসভার কারোর সাথে ইনজাস্টিস হবে না, যেন প্রত্যেকে পায়। আপনাদের বলে রাখি, আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন 2019, 20, 21, 22, 23, 24 আমি 21 থেকে বিধানসভায় পারফর্ম করছি। তার আগে পর্যন্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল? তারপরে আমি এখানে দুয়ারে বিধায়ক প্রকল্প 1ম বছর করে অনেক কেস উঠেছিল, সেটা নিয়ে মাননীয় কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছিলাম। তারপরে কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যদি আমাদের আন্দোলনের ফলে অত বাড়তে পারে, তাহলে আমাদের মানুষ কেন পাবে না, যারা গরিব ভাঙড়ের, যারা প্রকৃত যারা পাওয়ার দরকার? তাই এনাদের কাছে নিচ্ছি, ডকুমেন্টস চেয়েছি।
এভিডেন্স। আর একটার সাথে যেটা হচ্ছে বাড়ির আবাস যোজনার জন্য একজন মা এসে বললেন 30,000 টাকা চেয়েছে, নাহলে বাড়ি দেবে না। এটা তো মেনে নেওয়া যায় না। লিস্টগুলো আমরা দেখছি যে ওনার পরিবর্তে অন্য কোনো বড় লোক বাড়ি পেয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করবো। ওয়াকফ বিল নিয়ে আপনি কি মালদায় একটা বড় দেখুন, ওয়াকফ নিয়ে তো আমি আজকে নিয়ে ওয়াকফ নিয়ে অনেকের দরদ উঠলে উঠেছে। ওয়াকফ আমি 2022 সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তির তথ্য দিন, কত টাকা ওয়াকফ এক বছরে আসে, এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি। তখন সবাই ঘুমাচ্ছিল। মানে ব্যাপারটা হচ্ছে, আপনাদের অন ক্যামেরা বলছি, যারা শুনছেন তাদেরকেও বলবো, ওই যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পা করিয়ে, যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিচ্ছু লাভ হবে না। যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে। এই ওয়াকফ নিয়ে আজ থেকে এ নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তিগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে দাদার কবরকে দেখুন 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ। কালকে ওটা একটা মদের, যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয়, তাহলে তার দাদর কবরে কিন্তু মদের ফ্যাক্টরি হবে কবরের ওপরে। এটা আমি 2021 থেকে আমি পলিটিক্যালি বলছি, আর আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে অনেকে বলছে ওয়াকফ নিয়ে কী করছে। নওশাদ সিদ্দিকী দেয়া যেটা বিগত দিন থেকে বলছিল, যদি সাথ দিত আজকে এটা সাহস হতো না। পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে 10টা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম, তাহলে ওয়াকফ বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না, যেটা হতো বুঝিয়ে দিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে, আর আপনি ওয়াকফ বিল নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কি করে? ভোট দিচ্ছেন আপনি ফিরহাদ হাকিমের কাছ থেকে, যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি, ফিরহাদ হাকিম জাস্ট আমি বললাম, শাসকের অনেকের নামে অভিযোগ আছে, তারাই নাকি ওয়াকফ সম্পত্তি চুরি করে নিচ্ছে। তারা আবার ওয়াকফের জন্য কথা বলবে? এটাই তো ভাবা ভুল হচ্ছে। আজকে আমাদের আবারও ভাবতে হবে। আমি আবারও বলছি, আজকে ওয়াকফের জন্য আমরা ভাবছি, কালকে আগামী দিন মাদ্রাসা, মসজিদ, মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে। তারা ওটাকে ওরা দখল করে নেবে, ট্রাস্টের সম্পত্তি দখল করে নেবে, এনজিওর সম্পত্তি দখল করে নেবে, নিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেবে। এগুলো যদি বাঁচাতে চান, আসুন জনপ্রতিনিধি তৈরি করুন। যেখানে আইন তৈরি হবে সেখানে লোক পাঠাতে হবে, অন্যথায় কিচ্ছু লাভ হবে না। একটা পাঠিয়েছিল ভাঙর, একটাতেই বিধানসভা হিলে যাচ্ছে। যদি 10টা ভাঙর এরকমভাবে পাঠায় 10 দিক থেকে ভাঙনের মতো, তাহলে পশ্চিমবাংলা বিধানসভা এবং দেশের আইনসভার মধ্যে যদি পাঠায়, তাহলে দুবার ভাববে কিছু পাস করাতে গেলে, যে না আছে 10টা আছে, বুঝে নেবে।